ভাবি, একটাবার আমাকে সুযোগ দাও না। এই বয়সে বাইয়েও নেই, তোমারও তো কষ্ট আমি বুঝি। তুমিও আমাকে একটু বোঝো ভাবি। আর কতদিন এভাবে থাকবা বলো? দেখতে দেখতে তো বছর চলে যাচ্ছে। সাফি সোহাকে আমি খরচ চালাবো যতটুকু পারি। তাও তুমি অমত করো না ভাবি। রাজি হয়ে যাও প্লিজ। প্লিজ ভাবি। সেলিমের কথা শুনে আমি হা করে তাকিয়ে আছি সেলিমের মুখের দিকে। কারণ এই সেলিমকে চিনতে আমার খুব কষ্ট হচ্ছে। এটাই তো সেই সেলিম যাকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। অথচ আজ এই সেলিম তার বিছানায় যাওয়ার জন্য অফার করছে। সময় কতটা বদলে গেছে। পরিস্থিতি আর ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সেটাই অবাক চোখে তাকিয়ে তাকিয়ে ভাবছি। সেলিম আমার ছোট দেবর, আমার স্বামী শামীমের ছোট ভাই। আমার স্বামী শামীম ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করত। ঢাকা একটা ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রাক অ্যাক্সিডেন্টে 14 দিন চিকিৎসা অবস্থায় মারা যায়। আমার এক ছেলে এক মেয়ে। বড় মেয়ের নাম সোহা, ছেলেটার নাম সাফি। মেয়েটার বয়স 7 আর ছেলেটার 3 বছর। খুব সুখের সংসার ছিল আমাদের। সবাই মিলে কতই না ভালো ছিলাম। শামীমরা 3 ভাই 1 বোন। শামীম সবার বড় ছিল। মেজো ভাই প্রবাসে থাকে। আর মেজো জাটা বাবার বাড়িতে থাকে। এখানে নাকি খুব অসুবিধে হয়। বিয়ে 4 মাস যেতে না যেতেই আমার মেজো দেবরকে নিয়ে আলাদা হয়ে যায়। আমি শুধু আলাদা হতে পারিনি কারণ শামীমের মাকে কে দেখবে? আমি তো ওনার মেয়ের মতো। তাও বউ হিসাবে আমার মেজো যাই ভালো। আমার সৎ মা ছিল ঘরে, তাই মায়ের ভালোবাসার খুবই অভাব ছিল। ভেবেছিলাম শাশুড়ি মাকে দিয়ে নিজের মায়ের ব্যথাটা বলবো, কিন্তু সেই সুখটা হয়তো আমার কপালে ছিল না। আমি যতই ওনাকে মেনে চলতাম উনি ততই আমার ছোটোখাটো দোষ নিয়ে ঝগড়া শুরু করে দিতেন। এই ঝগড়া নিয়ে শামীম কয়েকবার আমার উপর হাতও তুলেছে, তাও প্রতিবাদ করতে গিয়ে পারিনি। কারণ আমি নারী, মুখ দিয়ে বললে আমার অধিকারের অভাব নাই। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা নারীরাই দোষী। কার নামে কোথায় বিচার দিব? দিন শেষে এই পরিবার নিয়েই তো আমাকে থাকতে হবে। তাই কখনো প্রতিবাদ করছি, কখনো করিনি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। কিন্তু সবার কপালে সব সুখ সয় না। তাই তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সেলিম আমার সাথে চোখ তুলে কথা বলতে পারিনি ওর ভাইয়ের ভয়ে। আমার জানা মতে আমাকে খুব সম্মান করে। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর বুঝলাম শুধু ভাইয়ের ভয়ে আমার দিকে তাকাতেও সাহস পাইনি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব, কি করব? শাশুড়ি মা এবং সেলিমের অত্যাচার করে বসা যায় না। কয়েক মাস শামীমের ব্যাংকে জমানো টাকা দিয়ে কোনো রকম দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু আস্তে আস্তে তার সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে সেলিমও মাস্টার্স পাশ করেছে শামীম মারা যাওয়ার আগে। কিন্তু ও তো ছোটোখাটো চাকরি খুঁজতে পারে না, তা উল্টো ঘর থেকে টাকা নিয়ে নেশা করে। চোখের সামনে আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে। কি করব, কার কাছে হাত পাতব? সব মিলিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কত রকম ফরিয়াদ করেছি। আল্লাহ যেন আমাকে সৎ রাখেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ছোটবেলায় মাকে হারিয়ে সৎ মায়ের কাছে কম কষ্ট ভোগ করিনি। আসলাম স্বামীর বাড়িতে, এসে স্বামীকে হারালাম। আল্লাহ যে আমার কত পরীক্ষা নিচ্ছেন জানি না। তবে আল্লাহকে এতটুকু বলতেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন সব কিছু সহ্য করার। দিন দিন সেলিমের অত্যাচার বেড়ে চলছে। হুটহাট রুমে ঢুকে সুযোগ পেলে আপত্তিকর জায়গায় স্পর্শ করার চেষ্টা করে। কোনো রকমে আল্লাহর নাম নিয়ে বেঁচে আসি, তবে এরকম আর কতদিন? বাহিরে বললে বলবে স্বামী নেই তাই এখন এমন করছি। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার ব্যবস্থা সব বন্ধ। আমি ইন্টার পাশে ভর্তি হওয়ার আগেই তো বিয়ে হয়ে গেল। ছেলেটাও বড় হচ্ছে, মেয়েও। কিন্তু আমি কোথায় যাব? ভেবেছিলাম ওদের সাথে কষ্ট করে কোনো রকমে ওদের কাজের মহিলা হয়েও দিন কাটিয়ে দিব। কিন্তু না, মানসিক শারীরিক নির্যাতনের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। সেলিম একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে। ভেবেছিলাম এখন ভালো হয়ে যাবে, কিন্তু না, সুযোগ পেলে ইপটিজিং করার চেষ্টা করে। দিন দিন সেলিম আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর মাঝে মাঝে বলে, ভাবি, আমি আশায় আছি কখন তুমি তোমার যৌবনের চাহিদার জন্য ডাক দাও। আমি তখনই আসবো বাড়িতে। না পারলে তোমাকে হোটেলে নিয়ে যাব, তাও তুমি একবার বলো। এখন ইচ্ছে করে যত কষ্ট দেই বা নির্যাতন করি তখন সেটা করব না। সব পুষিয়ে দিব, তুমি একবার রাজি হও। প্রতি উত্তরে বলেছিলাম, তোমার ভাই কিন্তু কথায় কথায় বলতেন আমি তোমার বোনের মতো, আর আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখেছি। শামীম আমার হাত টেনে দুহাত এক জায়গায় করে বলল, আমি কখনো তোমাকে বোন ভাবিনি, বরং তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। শুধু ভাইয়ের ভয়ে তোমার দিকে ভালো করে তাকাতে বা কথা বলার সাহস পাইনি। হাতটা ছাড়ো সেলিম, আমার ছেলে মেয়ে দেখবে। দেখো কোরা, দেখলে সমস্যা কি? সাসার মাই তো প্রেমই তো করছে। হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে বললাম, আজ যদি সোহার বাবা বেঁচে থাকতেন তাহলে শরীরে চামড়ার জায়গায় থাকতো না।
আরে যা যা, স্বামী মরার পরও তেজ কমেনি। আমিও দেখে নিব তুই কিভাবে এই বাড়িতে থাকিস। খুব অসহায় লেগেছে সেদিন, যেদিন আমার ছেলে পরীক্ষায় ফিস দেওয়ার জন্য কতবার টাকা চেয়েছে। প্রতিবারই সেলিম বলেছে তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর তোর মা আমার কথায় রাজি কিনা। যদি রাজি হয় তাহলে তোকে টাকা দিব চকলেট খাওয়ার জন্য। সাফি এসে আমাকে আমতা আমতা করে সব বলল। আমি কিছু না পেয়ে সাফিকে জড়িয়ে ধরে কান্না করলাম। সাফিকে খেতে দিয়ে ওজো করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চোখে শত ফোঁটা পানি ফেলে বললাম, আমার এতিম ছেলে মেয়ের উসিলায় আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কান্না করতে করতে জায়নামাজে ঘুমিয়ে পড়েছিলাম। সংসারটা এখন সেলিমের টাকা দিয়ে চলে। শাশুড়ি মা কত কথাই না বলে, আমরা সব টাকা কুড়িয়ে ফেলেছি ওনার ছেলের টাকা দিয়ে, অথচ ওনার মেয়ে জামাই নিয়ে 2-3 মাস আগে যেত না। ওনারা তো ছিলেনই, সেলিমের পড়াশোনার খরচ সবটাই তো শামীম দিয়েছে। তখন তো মনে হয়নি এক ছেলের কাছে এত মানুষ, এখন আমরা 3 জনকে খাওয়াতে এত কথা। তাও শুধু বাতার আর সব কাজ তো কাঁথা সেলাই করেই করি। সন্তানের পড়াশোনার খরচও চালিয়ে নিচ্ছি। যতটুকু পারি পড়ানোর চেষ্টা করব, কিন্তু বাতের জন্য দুনিয়ার সব কাজ করি তাও তো পাই না। একদিন শহর থেকে এক আপা আসে আমার কাছে নকশি কাঁথা সেলাই করে দিতে পারবো কিনা। আমি আমার হাতের কাজ কয়েকটা কাঁথা দেখিয়ে বললাম, আর কোনো ডিজাইন থাকলে করে দিতে পারবো, সমস্যা নেই। উনি বলেছেন আপাতত 2টা করে দাও, তারপর বাকিগুলো নিব। হাতে 1000 টাকা দিয়ে বললেন, এটা তোমার অগ্রিম টাকা, নেওয়ার সময় আরও কিছু টাকা দিয়ে যাব, পারলে সপ্তাহ 10 দিনের ভিতর দিয়ে দিও। ফোন নাম্বার দিয়ে গেছেন। লজ্জা তখনই লেগেছে। আমার শাশুড়ির জন্য কোনো কিছু নাস্তা দিতে পারেনি, তবে ওনারা খুশিই ছিলেন। আমার হাতে 1000 টাকা দেখে আমার সোহা সাফি কত যে খুশি হয়েছে। সেদিন আমার হাতে টাকা দেখে সেলিম অপবাদ দিয়েছে, ওর নাকি টাকা চুরি করছি, মানুষ বাসায় নিয়ে এসে অমনি ঢং করেছি। কতবার বলেছি টাকাটা আমার ইনকামের। আমার শাশুড়ি মাও তখন সেলিমের সঙ্গে তাল দিয়েছেন। বাধ্য হয়ে সেলিম বলেছিল, এখনও সময় আছে, আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, না হলে বাড়ি থেকে বের করে দিব। কেন জানি না সেদিন কথাটা শুনে এতটা ভয় হয়নি। মনে হয়েছে আমার কোথাও যাওয়ার জায়গা রয়েছে, শুধু একটা চেষ্টা করলেই হবে। মনকে সাহস দিয়েছি। একদিনের ভিতরে বাজারে এসে ফোনের দোকান থেকে শহরের আপাকে ফোন দিয়ে সব কিছু খুলে বললাম। উনি বললেন, তুমি ঢাকা গাজীপুরে চলে আসো, আমি তোমাকে একটা গার্মেন্টসে জয়েন করিয়ে দিব। সেদিন রাতের ট্রেনে ঢাকায় চলে আসি। ছেলে মেয়েকে নিয়ে শুধু পুরান 2টা জামা কাপড় নিয়ে এসেছি, আর কিছুই আমি নিয়ে আসিনি। সব কিছুই রেখে এসেছি, শুধু চুরি করে নিয়ে এসেছি পরিবারের ছবিটি, যেখানে স্বামী, আমি এবং সেলিমও, আমার শাশুড়ি আর সেলিমই এক ক্যামেরায় বন্ধ ছিলাম। খোঁজ নিয়ে শুনেছিলাম সেলিম আমার উপর মিথ্যে অপবাদ দিয়েছে। আমি নাকি কোন পুরুষের সাথে গড়া টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে পালিয়ে এসেছি। গ্রামের সবাই জানে আমি দুশ্চরিত্রা কলঙ্কিনী। ফোনে দোকানে এসে ফোন করে সব কিছু ঠিকঠাক করেছি। হয়তো কেউ কেউ বিশ্বাস করেছে, আবার কেউ করেনি। আলহামদুলিল্লাহ, এখন খুবই ভালো আছি। গার্মেন্টসে জব করে 8 বছর কিছু টাকা জমিয়ে গ্রামের মধ্যে একটা বাড়ি বানিয়েছি। ছেলে আমার এসএসসি পরীক্ষা দিবে, আর মেয়েটা অনার্স ইংরেজিতে ফাইনাল ইয়ারে। পড়াশোনার পাশাপাশি একটা জব করছে আমার সোহা। আর আমি গ্রামের মধ্যে নকশি কাঁথার এবং বিভিন্ন নকশা পুঁথির ব্যাগসহ মালাসহ মহিলাদের নিয়ে কাজ করে শহরে বিক্রি করি। এই বছর অনেক টাকা লাভ হয়েছে। শুনেছি সেলিম বিয়ে করেছিল একজন বিবাহিত মহিলাকে। পরকীয়ায় সেলিম হাতে নাতে ধরা পড়ে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে হয়েছে। ওর স্বামী পরকীয়ার জন্য মেয়েটাকে তালাক দিয়ে দেয় এবং মেয়েটা সেলিমকে বিয়ে করতে বাধ্য করে। যদিও সেলিমের ইচ্ছে ছিল না বিয়ে করার, তাও করতে হয়েছে। শাশুড়ি মাও 2 বছর পর স্ট্রোক করেন। নতুন বউ যত্ন নেয়নি, ঠিকমতো ওষুধও দেয়নি। চিকিৎসার অভাবে বছর খানেকের ভিতরেই মারা যায়। তবে আমাদেরকে অনেক দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের কোনো খোঁজ পাইনি। কথাগুলো শাশুড়ি মায়ের মৃত্যুর পরে শুনেছি। গ্রামের একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেই বলেছে আর আফসোস করেছে। মোটামুটি সেলিমের আর্থিক অবস্থা খুবই খারাপ, তার মধ্যে তার একটা ছেলে হয়েছে প্রতিবন্ধী। সব কিছু মিলিয়ে সেলিম ভালো নেই। সেলিমের বয়স 40-এর ভিতরে, কিন্তু দেখতে নাকি 60+ লাগে, শুধু রোগ এবং দুশ্চিন্তায়। মোটেও ওর এমন পতন হোক আমি চাইনি। আমি চেয়েছিলাম আল্লাহ যেন ওরে হেদায়েত করেন। ওর নারীদের প্রচুর ক্ষতি করেছে, বিবাহিত বা অবিবাহিত কেউ বাদ যায়নি। ওর শুধু প্রয়োজন ছিল মেয়ে। যৌবন সবসময় থাকে না, কিন্তু নিজের পাপের ফল নিজেকে ভোগ করতে হয়। আমি আল্লাহর কাছে হাত পেতে চাইছি। আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়নি, বরং আমার ধৈর্যের ফল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই সুখে আছি। এখন সেলিমের ছেলেটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। যদি কিছু উন্নত চিকিৎসা করানো যায়, তাহলে একটা জীবন নয় 3টা জীবন বেঁচে যাবে। আমার যতটুকু ধারণা সবটুকু দিয়ে চেষ্টা করব আমি।
সেলিম ঢাকায় এসে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে। আমি বলেছি আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন তোমায় ক্ষমা করে দেন। ছাদে গিয়ে আকাশ দেখছি, একটু আগেও মেঘ কালো অন্ধকার ছিল। আকাশ এখন কিছু বর্ষণের পর আকাশ কালো অন্ধকার চলে গিয়ে উকি দিয়েছে রংধনু। ভালোই লাগছে, মন্দ নয়, তবে আমার তুমিটা থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো। আনমনে হাত ধরে বলতাম আমি হেরে যাইনি, আমি দুশ্চরিত্রা বা কলঙ্কিনী হইনি, আমিও সমাজের একজন হতে পেরেছি। এটাই আমার জীবনের প্রাপ্তি। সন্তানের আদর্শ মা, স্বামীর সৎ স্ত্রী হতে পেরেছি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রাপ্তি, লিখেছেন শেখ সাদিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।